নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বির এই ম্যাচে দুই দলের ফরমেশন, স্টার্টিং লাইন আপ, প্লেইং 11 কি হবে, দুই দলের শক্তি দুর্বলতা কি এবং পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি আছে, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বির এই ম্যাচটা খেলা হবে 3 ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে। এই ম্যাচটা আমরা লাইভ টিভিতে দেখতে পারবো স্পোর্টস 18-3 এবং ডিডি বাংলায়, এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমার অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এই ম্যাচটা উপভোগ করতে পারবো। তাহলে বন্ধুরা, এইবারে দুই দলের শক্তি দুর্বলতা কি, আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু শক্তি দুর্বলতা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তাও ছোট্ট করে বলে দিই। সবার প্রথমে ইস্ট বেঙ্গল দলের শক্তি দুর্বলতা কি সেটা জানাই। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের সব থেকে বড় শক্তি হচ্ছে ইস্ট বেঙ্গল দলের কনফিডেন্স। যেহেতু ইস্ট বেঙ্গল তারা সুপার কাপের মতো টুর্নামেন্ট জিতে এসেছে, তাই ইস্ট বেঙ্গল দলের কিন্তু কনফিডেন্স অনেকটা হাই থাকবে। তার পাশাপাশি ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের একটা ম্যাচ হারিনি এবং ইস্ট বেঙ্গল পরপর 8টা ম্যাচ আনবিটেন আছে। তাই বর্তমানে ইস্ট বেঙ্গল দলের কনফিডেন্সটা কিন্তু ইস্ট বেঙ্গল দলের স্ট্রেংথ হতে পারে। তার পাশাপাশি ইস্ট বেঙ্গল দল তাদের কিন্তু ডিফেন্স এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে। রাকিব, পাদ্র, হিজাজি, মান্দার রাও দেসাই এরা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো ডিফেন্স করছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের কিন্তু ডিফেন্সটা তাদের শক্তিশালী দিক। ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু গোলও করছে, এমন না যে তারা গোল করছে না। তো ইস্ট বেঙ্গল দলের কিন্তু ডিফেন্স, মাঝমাঠ, অ্যাটাক তিনটেই কিন্তু তাদের শক্তিশালী দিক। এবং ইস্ট বেঙ্গলের কাছে খুব ভালো কোচ আছে কার্লেস কোয়াদ্রাত, যিনি খুব ভালো গেম রিড করেন। তো ওভারঅল ইস্ট বেঙ্গল দলের কিন্তু শক্তি প্রচুর। ইস্ট বেঙ্গল দলের দুর্বলতাতে আসি। ইস্ট বেঙ্গল তাদের এই মুহূর্তে কিন্তু দুর্বলতা কিছু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু ইস্ট বেঙ্গল দলের জন্য সৌভিক এই ম্যাচে খেলতে পারবে না রেড কার্ড সাসপেনশনের জন্য, এবং আমরা দেখেছি সৌভিক কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাই সৌভিক না থাকা ইস্ট বেঙ্গল দলের মাঝমাঠকে কিন্তু একটুখানি সমস্যায় পড়তে হবে। আর একটা হচ্ছে বোরাহারেরাও কিন্তু মাঝমাঠে চমৎকার প্লেয়ার, মাঝমাঠে খেলা তৈরি করে। তাই একটা ডিফেন্সিভ মিডফিল্ডার আর একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, এই দুই প্লেয়ার যেহেতু নেই, তাই কিন্তু ইস্ট বেঙ্গল দলকে সমস্যায় পড়তে হতে পারে আক্রমণের দিক থেকে আর ডিফেন্সের দিক থেকেও। এটা কিন্তু ইস্ট বেঙ্গল দলের জন্য একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে ডার্বিতে। তো এটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের শক্তি দুর্বলতা। এবার আসি মোহনবাগান দলের শক্তি দুর্বলতাতে। মোহনবাগান তারা এই মুহূর্তে কিন্তু তাদের কনফিডেন্সের দুর্বলতা হতে পারে, কারণ মোহনবাগান তারা যেইভাবে শুরু করেছিল সিজনটা আউটস্ট্যান্ডিং, ডুরান্ড কাপ জিতেছে, তারপরে আইএসএল এর পরপর 5টা ম্যাচ জিতেছিল। তো ওভারঅল মোহনবাগান স্বপ্নে শুরু করেছিল, কিন্তু তারপরে এএফসি কাপ থেকে ছিটকে যায়, আইএসএল এ পরপর 3টে ম্যাচ হারে এবং তারপরে সুপার কাপেও গ্রুপ স্টেজ থেকে ফুটে যায়। অর্থাৎ মোহনবাগান দলের কিন্তু এই মুহূর্তে কনফিডেন্সটা তাদের সব থেকে বড় দুর্বল দিক। এবং তার থেকেও বড় খারাপ ব্যাপার হচ্ছে মোহনবাগান দলের কিন্তু কোচ পরিবর্তন হয়েছে। মিড সিজনে কোচ পরিবর্তন হলে কিন্তু দেখি আমরা খেলোয়াড়দের অনেকটা শেপ পরিবর্তন হয়ে যায়। তো এইটা মোহনবাগানের দুর্বল দিক হলেও হতে পারে। এইবার আসি মোহনবাগান দলের শক্তিশালী দিকে। মোহনবাগান তাদের কিন্তু দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, খাতায় কলমে মোহনবাগান দল কিন্তু প্রচন্ড স্ট্রং। মোহনবাগান দলের কিন্তু ডিফেন্স ভালো, মাঝমাঠ ভালো, অ্যাটাকও গোল পাচ্ছে। মোহনবাগান দল কিন্তু একটা ভালো টিম গেম দিচ্ছে। তো মোহনবাগান দল কিন্তু অ্যাটাক, মাঝমাঠ, ডিফেন্স মোহনবাগান দলের কিন্তু খুব একটা খারাপ নয়, তবে মোহনবাগান রিসেন্টলি খারাপ পারফরমেন্স করেছে। তো এটা হচ্ছে মোহনবাগান দলের শক্তি ও দুর্বলতা। এইবার আসি প্লেইং 11-এ। সবার প্রথমে ইস্ট বেঙ্গল দলের প্লেইং 11-এ আসি। ইস্ট বেঙ্গল তাদের কোচ কার্লেস কোয়াদ্রাত ইস্ট বেঙ্গলকে 4-5-1 ফরমেশনে খেলায়, কিন্তু অ্যাকচুয়ালি দেখায় 4-5-1, কিন্তু খেলায় 4-2-3-1। তো 4-2-3-1-ই খেলবে ইস্ট বেঙ্গল দল, যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুখান গিল। ভালো গোলকিপিং করছে গিল এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে রাকিব, যিনি চমৎকার খেলছেন। লেফট ব্যাকে থাকবে মান্দার রাও দেসাই, যার এক্সপিরিয়েন্স আছে। আইএসএল এর সর্বপ্রথম যে 100টা ম্যাচ খেলেছিলেন, প্রচন্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার মান্দার রাও দেসাই। এবং দুটো সেন্টার ব্যাক, দুটোই বিদেশি, সেটা থাকবে পার্দো আর হিজাজি মাহের মিলে কিন্তু চমৎকার ডিফেন্স করছে ইস্ট বেঙ্গলের জন্য। তো এটা হবে ইস্ট বেঙ্গলের 4 ডিফেন্স। এই ডিফেন্সে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা হবে
সাউল ক্রিস্পো আর অজয় ছেত্রী, যেহেতু সৌভিক এই ম্যাচটায় নেই তাই অজয় ছেত্রীকে কিন্তু নিজের দায়িত্ব পালন করতে হবে। অজয় ছেত্রী তিনিও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড খেলে দিতে পারেন, তাই সৌভিক আর অজয় ছেত্রী এই দুই প্লেয়ারের ওপর কিন্তু ডিফেন্সের দায়িত্ব থাকবে। অর্থাৎ এই 6টা প্লেয়ার মিলে কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু পুরোপুরি ডিফেন্স করার চেষ্টা করবে, এবং এই 6জন মিলে যদি ভালো ডিফেন্স করে তাহলে কিন্তু মোহনবাগানের গোল করা চাপ হয়ে যেতে পারে। এইবারে আসি ইস্টবেঙ্গল দলের আক্রমণ বিভাগে। ইস্টবেঙ্গল তাদের রাইট মিডে খেলবে নন্দা কুমার। নন্দা বর্তমানে কিন্তু ভালো ফর্মে আছে, অনেক গোল করেছে। লেফট মিডে খেলবে বিষ্ণু। বিষ্ণুর কিন্তু পায়ে কাজ আছে, বাঁ দিক থেকে ভালো খেলতে পারে। এবং আমি ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার ভূমিকায় মহেশ নেওয়ারমকে খেলাচ্ছি। মহেশ তিনি কিন্তু ভারতের জন্য কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলেছেন, তাই মহেশকে আমি ক্রিয়েটিভ মিডফিল্ডারে দিচ্ছি, কারণ যেহেতু বোরা হাডেরা নেই তাই মহেশকে ক্রিয়েটিভিটির দায়িত্ব নিতে হবে। এবং ইস্টবেঙ্গল দলের একমাত্র স্ট্রাইকার সেটা থাকবে ক্লেটন সিলভা। অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে। এইবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগান তাদের যেহেতু নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস, এবং আমরা জানি হাভাস তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনে খেলতে পছন্দ করেন, তাই আমার মনে হচ্ছে মোহনবাগান দল আরো একবার 4-2-3-1 ফরমেশনেই খেলবে, যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ। 4-এর ডিফেন্স, যেহেতু আশিস রায় তার চোট আছে তাই আমার মনে হয় না আশিস রায় খেলবে, তাই আমি ডান দিকে নাম থেকে খেলাচ্ছি, কারণ রাইট মিডে কিন্তু নামতে অনেকবার মোহনবাগানের জন্য খেলেছে, তাই রাইট মিডে খেলবে নামতে। তবে রাজবাস্পরও খেলতে পারে, তবে রাজবাস্পর তিনি কিন্তু সেন্ট্রালি ভালো খেলেন, তাই আমি নাম থেকে খেলাচ্ছি, কারণ নামতে কিন্তু এর আগে রাইট ব্যাকে খেলেছে মোহনবাগানের জন্য। লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস ক্যাপ্টেন, এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে ব্র্যান্ডন হ্যামিল আর হেক্টর ইউস্তে। হ্যামিল আর ইউস্তের ওপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্সের দায়িত্ব থাকবে, কারণ লাস্ট কটা ম্যাচে মোহনবাগান কিন্তু খুবই খারাপ ডিফেন্স করেছে, একদম প্যাথেটিক ডিফেন্স এটাকে বলে। এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে দীপক টাংরি, যিনি ভারতের হয়ে এএফসি এশিয়ান কাপে চমৎকার খেলেছিলেন, সবার এক্সপেকটেশনের থেকে ভালো খেলেছিলেন দীপক টাংরি। তো আশা করবো দীপক টাংরি তিনি মোহনবাগানের জন্য এবারে ভালো খেলবে। এবং তার সঙ্গে থাকবে অনুরোধ থাপা। তার কিন্তু ক্রিয়েটিভ ব্যাপারটা আছে, তিনি প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার নয়, সেন্টার মিডফিল্ডার, তবে ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু ভালো খেলেন। তো মোহনবাগানের এই 6টা প্লেয়ারের উপর কিন্তু দায়িত্ব থাকবে পুরো ডিফেন্স করার জন্য। এইবারে আসে মোহনবাগান দলের আক্রমণে। মোহনবাগান তাদের যেহেতু আপফ্রন্টে কিয়ান নাসিরি ডান প্রান্ত দিয়ে ভালো খেলেন, তাই আমি কিয়ানকে ডান প্রান্তেই খেলাবো, কারণ কিয়ান তরুণ প্লেয়ার, কিয়ান নিজের পজিশনে বেটার খেলবে, তাই কিয়ানকে আমি ডান দিকে স্টার্ট করাবো। এবং বাঁ দিকে আমি দেবো মানবীর সিংকে, কারণ মানবীর তিনি কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে কিন্তু অনেক সময় বাঁ দিক দিয়ে খেলেছেন, এবং মানবীর তার কিন্তু বাঁ দিক দিয়ে খেলার অভ্যাস আছে, তাই আমি কিয়ান যেহেতু তরুণ তাই কিয়ানকে কিয়ানের জায়গা দেবো এবং মানবীরকে বাঁ দিকে খেলাবো। এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা থাকবে হুগো বুমোস, কারণ হুগো তিনি কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডারে চমৎকার খেলে। সেন্ট্রাল মিডফিল্ডে জুয়ান ফেরান্ডো হুগো বুমোসকে খেলিয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল হুগো বুমোস কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার। এবং স্ট্রাইকারে থাকবে ডিমিট্রি পেড্রোটস, কারণ জেসন কামিংস আর্মান্ডো সাডিকুর ওপর অনেক ভরসা করেছে, কিন্তু এই দুই প্লেয়ার বরাবর মোহনবাগানকে ডুবিয়ে এসেছে, তাই আমি পেড্রোটসের ওপর বেশি ভরসা করছি, তাই আমি স্ট্রাইকারে খেলাচ্ছি পেড্রোটসকে। এবং অবশ্যই সেকেন্ড হাফে সাডিকু, জেসন কামিংস নামবে। তো এটা হবে মোহনবাগান দলের প্লেইং 11 ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 কিন্তু দুই দলই স্ট্রং, দুই দলেই কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো দল জিততে পারে ম্যাচটা। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না ইস্টবেঙ্গল, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।